আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা 11। লিখেছেন সঞ্চিতা আক্তার মুন্নি। তৌসি স্বপ্নটা দেখে আর নিদ্রাচ্ছন্ন থাকতে পারে না। তটস্থ হয়ে ওঠে ওর অন্তর। এই স্বপ্নটা মাঝে মধ্যেই দেখে। নিত্য দেখলেও ভয়টা দ্বিগুণরূপী চেপে ধরে। তৌসির আটকে উঠে বসে পড়ে। ওর বাহুতে নাজারের মাথাটা রাখা ছিল বিধায় নাজার পাটি থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে ফ্লোরে। স্বাভাবিকভাবেই এমনটা হওয়ায় যে কারো ঘুম ভেঙে যাবে। নাজার ধরফড়িয়ে উঠে বসে আশেপাশে ঘুম ঘুম চোখে কিছুটা আতঙ্ক নিয়ে চোখ বুলাতে থাকে। বোঝার চেষ্টা করে কি হলো এখন ওর সাথে, কেন এমন হঠাৎ ঝটকা খেলো। সামনে তাকাতেই কিছুটা অবাক হয়। তৌসির বসে আছে ছন্নছাড়া রূপ ধারণ করে, এক দৃষ্টিতে ফ্লোরের ন্যায় তাকিয়ে আছে। তৌসিরের দুই হাতের শক্তপোক্ত বাহুগুলো তির করে কাঁপছে। ঘামের ফোঁটা লেগে আছে ঘাড়ে সাদা চামড়ায়। নাজার সঠিকভাবে ধরতে পারল না, এতটুকু বুঝেছে এই কিপটা লোক নিশ্চিত কিছু একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছে। এই জন্য এমন আতঙ্কে ঠেকিয়ে বসেছে। নাজারে মন বলে একটাবার জিজ্ঞেস করি, কি হয়েছে? কিছু কি হয়েছে? আচ্ছা, আপনি কি পানি খাবেন? পানি দেব? একটু পানি খান, দেখবেন ভেতরটা শান্ত হয়ে যাবে। মনটা চাইল মস্তিষ্ক শোধায় বরংবার। এমন কিছু করার প্রয়োজন নেই, সে তার মতো, তুমি তোমার মতো। নাজার নিজের মস্তিষ্কের কথাটাই বাস্তবের রূপে ধারণ করে নিয়ে চুপটি করে ওড়নাটা গায়ে জড়িয়ে উঠে যায়। উদ্দেশ্য অজু করে তাহাজ্জুদ পড়ে নেবে। ঘুম যখন ভেঙেই গেল তাহলে আর কী বা করার। নামাজ না হয় আজকে একটু আগেই পড়ে নিক। রুমে দুজন মানব, অথচ একটুও টুশব্দ নেই। একজন আরেকজনের নিঃশ্বাসটা শুধু শুনতে পারছে, আর কিছু না। নাজার কানে স্পষ্ট আসছে তৌসুরে জোরে জোরে শ্বাস ছাড়া শব্দ। কিন্তু তারপর ও একটিবার জিজ্ঞেস করলো না কি হয়েছে আপনার। ও নিজের মতো চুপচাপ উঠে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। তৌসির নাজারে উঠে যাওয়ার বিষয়টি অনুভব করে ঘাড় ফিরিয়ে একবার তার যাওয়ার পানে তাকায়। তালুকদারের মাইয়া বলে কথা, মায়া দয়া কি থাকবে? থাকার তো কথা নয়, তাই তো নেই। নিজের পরিবারের মতোই হয়েছে স্বার্থপর। এই যে তৌসির এই হাল দেখেও কিছু বলল না, একটিবারও জিজ্ঞেস করলো না এ কেমন নারী, এ কেমন বউ, বউ নাকি দুশ্মন। তৌসির ওর যাওয়ার পানে তাকিয়ে একইভাবে বলে ওঠে, ইতরের ঘরে ইতর, ডাকাইতের ঘরে ডাকাইত, শয়তান্নি, তোর এই ঠাডা পড়া বিবেকে গজব পড়ুক গজব। এ বলে ঘাড় ঘুরিয়ে নেয়, নিজেকে নিজে উদ্দেশ্য করে বলে, কিছু অতীত সুন্দর আর কিছু অতীত বিষত্ব, তাই সবগুলি নেওয়া উচিত নয়। এই বলে আবারও ঘুমাতে যাবে, তখনই দেখে বালিশের পাশে নাজারের ফোনটা পিট করে অ্যালার্ম বাজছে। তৌসির হাত বাড়িয়ে অ্যালার্মটা বন্ধ করে। একটু সময় তাকিয়ে রয় ফোনের দিকে। নাজারের ফোনের পাশে ওর ফোনটা রাখা। নাজারের গ্যালাক্সি S25 আলট্রা ফোনের পাশে তৌসিরের 17 সালের গ্যালাক্সি S8 পুরনো ডিসপ্লে ভাঙাচোরা ফোনটা বেশিরভাগই বেমানান লাগছে। ঠিক তেমন বেমানান যেমনটা নাজারের পাশে তৌসিরকে লাগে। তৌসির অসুন্দর নয় বটে, তবে নাজারের সৌন্দর্যের সামনে তৌসিরের কালাচান একটা তৌসিরের ভাবনা। যতই হোক, নাজার ব্রিটিশ, ওর জন্ম ইংল্যান্ডে। জন্মের পর 6 বছর অবধি ছিল সেখানে। বাবা বাংলাদেশি হয়, পেয়েছে বাবার মতো আচার আচরণের সব কিছু, আর মা ব্রিটিশ হয়, পেয়েছে মায়ের মতো সৌন্দর্য। তৌসির মাঝে মধ্যে নাজারের দিকে তাকায় দু এক পলক, সাথে ভাবে এই পুতুল সত্যি ওর ঘরের বউ, ওর নিজের বউ। ওর ঠিক এখনো বিশ্বাস হয় না এমন একটা মেয়ে ওর মতো মানুষের কপালে সত্যি খোদা জুটিয়েছেন। তৌসির এই খানিকটা ভাবনার অতগহ্বরে ডুবে স্লান হেসে বলে ওঠে, এমন এক সিজ দুডাইলা দয়াল আমার মতো বজ্জাতে তাকদিরে, যেই হালার পুঁতে দেখব সেই হালার প্রতি স্বপ্নবন্ধে শুরু করব। এটা ভেবেই কপাল কুঁচকায়, নিজেই নিজের কথার উত্তর দেয়, আমার বউ আমার ব্যক্তিগত সিজ, ওরা লয়ে স্বপ্ন দেখতে আর কেউ পারবো না। উক্ত কথাটা তৌসির নিজের মধ্যে অনুভব করে। এটা ভাবতেই খুশিতে সুরমা নদীতে লাফ দিতে মন চাচ্ছে যে ওর বউ শুধুই ওর, এই পুতুল ওর নিজের একান্তই। এখন যদি স্পিকার বাজানো সম্ভব হতো তাহলে লুঙ্গি হাতে নিয়ে একটা লুঙ্গি ডান্স দিত। আজ মন বড্ড খুশি। এই খুশি উদযাপন করার জন্য হলেও একটা ঝাক্কাস ডান্স দেওয়া উচিত, সাথে এক বোতল বিয়ার, আর পার্টনার হিসেবে নাজার হলে তো মন্দ হয় না। তাহলে দুর্দান্ত একটা ডান্স দিতে পারবে। কিন্তু যেই নাজার ডান্সের কথা বললেই তৌসিরের বেইজ্জত করে দিবে ভদ্র ভাষায়। তাই ইজ্জত নিয়ে থাকাই উত্তম, প্রয়োজন নেই বেইজ্জতের ডান্সের। তৌসির বালিশে মাথা রাখলো, একটু ঘুমানোর প্রয়োজন। যেই না বালিশে মাথা রাখলো তখনই নাজার ওয়াশরুম হতে বেরিয়ে এসে গাঢ় গলায় বলল, এই যে শুনছেন? নাজারের ডাক শুনে তৌসির ওইভাবে এই ডাকের মর্মার্থ উপলব্ধি করতে পারে যে হয়তো কোনো প্রয়োজন পড়েছে এই স্বার্থপর
জিজের, নয়তো এত মিঠা করে ডাক দিত না। কিন্তু তৌসির বালিশ থেকে মাথা তুলে না একদিকে শুয়ে থাকতে থাকতে নিমেষ গলায় উত্তর দেয়, জি শুনছি। নাজার বুকে ঝেড়ে মর্মপীড়া নিঃশ্বাস ছেড়ে 2 কদম এগিয়ে এসে বলে, অজুর লাইনে ট্যাপ কাজ করছে না, ট্যাপের মুখে খুলে গেছে, এখন আমি কিভাবে উজু করব? তৌসির নাজারের কথা কিছু বলতে নাই, কিন্তু ফের থেমে গিয়ে অন্য কিছু বলে, তো আমি কি করব? তোমার যেমনি ইচ্ছা অমনি গিয়া করো। তৌসিরের কথায় নাজার রুক্ষ সুরে বলে, কি বললেন? তৌসির ওর গলার সুরটা এমন কঠিন থেকে এক লাফে উঠে বসে। একটু প্রতিশোধ নিচ্ছে, এই যে নাজার ওকে কিচ্ছু জিজ্ঞেস করেনি আগে, তার প্রতিশোধ নিল। তৌসির নাজারের দিকে তাকিয়ে আবার চোখটা ফিরিয়ে নেয়। তাকালে বেয়েজ্জত চোখ দুটো ওর দিকে শিকারি বন্দুকের মতো এঁটে যাবে, এই ভেবে নিচের দিকে তাকিয়ে বলে, না কিছু বলিনি, চলো পুকুর থেকে অজু কইরা আসবা আনে। এই বলে উঠে দাঁড়িয়ে লুঙ্গি গিট্টু একটু ফস হয়ে গিয়েছে। সতর্কতার সাথে গিট্টু ঠিক করতে করতে টর্চ লাইটটা নিয়ে যায় টেবিলের দিকে। নাজার বিছানার কোণ থেকে নিজের হিজাবটা গায়ে জড়িয়ে উপরে ওড়নাটা জড়িয়ে নেয়। নাজার হিজাব পরে নিল। এখন নিশিবেলা বলতে গেলে আর এই সময় সাবধানে থাকতে হয়, তাই সতর্কতা হয়ে নিজে সম্পূর্ণ ঢেকে নিল। ওড়না জড়িয়ে নিয়ে তরঙ্গী পায়ে সামনে 1 কদম ফেলে মুখ তুলে চঞ্চল চোখ দুটো তৌসিরের চোখের দিকে তাকায়। যদিও ইচ্ছে করে তাকায়নি, এমন একটা কথা মনে হয় ওর। নাজার দেখে তৌসির আগে থেকে ওর দিকে চোখের পলক না ফেলে আনমনে চাহনি নিয়ে নির্মনে তাকিয়ে আছে। আসলে নাজারের ওড়নাটা পড়েছিল সেটাই দেখছিল। নাজারকে ওর নিজের দিকে তাকাতে দেখে ধ্যান থেকে এক ঝটকায় ফিরে এসে দ্বিধাগ্রস্ত মনোজ্ঞান বলে ওঠে, হা হা চলো। চলো বলে আর এক পাও দাঁড়িয়ে থাকে না, উচ্ছল্ল হয়ে সামনের দিকে অগ্রসর হয়। নাজার ওর পিছন পিছন যায়। নিচে এসে সদর দরজায় তালা খুলে তৌসির টর্চ জ্বালিয়ে নাজারকে বলে, তুমি একটু খাড়াও, আমি দেখি কোনো চোর আছে নাকি, লাইট মাইরিয়া পরে তুমি বের হইবা। এই আদেশ দিয়েই সদর দরজা থেকে সামনে পা রেখে আশেপাশে লাইট মেরে ভালো করে দেখে নেয় কেউ আছে কি না। না, কেউ নেই, থাকার কথাও না। তৌসির জানে কেউ এত সাহস দেখাবে না, কিন্তু তারও একটু চেক করে নিল। ওর বউ এই নিশির রাতে বের হয়েছে বলে কথা। তৌসির ঘাড় ঘুরিয়ে পেছনে নাজারের দিকে তাকায়। যদিও অন্ধকারে ওকে স্পষ্ট দেখতে পায় না, কিন্তু অবাক চোখে আটকায়। তৌসির বলে, তালুকদারের মাইয়া, দোয়া দরুজ যা যা পারো সব পইরা পারা হো বাইরে, নাইলে মাগের পোলার জিন তোমার লগে আবার যাইতা ধরব। এমন কথায় নাজারের ভেতরে মর্মান্দ ক্রোধের সঞ্চালন হয়। তদুপরিও নাজার কিছু বলে না, চুপচাপ আয়তল কুর্সি পরে বাইরে পা রাখে। সদর দরজায় খিল লাগিয়ে সামনে আগায়। তৌসির সামনে চরণ ফেলতে ফেলতে বলে ওঠে, তালুকদারের মাইয়া, তুমি বিলাসিতা একটু কমাও। আসমকিক এমন কথায় নাজারের মনে তীব্রভাবে কৈপুণ্যিক জমে। আর জমারই তো কথা, এমন একটা লাইনহীন কথা শুনে কেউ কি ঠিক থাকতে পারে? নাজার খানিকটা কঠিন বিষাদময় ধ্বনিতে বলে, আমি কি বিলাসিতা করেছি? এত বড় বড় কথা বলছেন? তৌসির ওর কথা শুনে কিঞ্চিত হেসে পিছনে তাকিয়ে ওর দিকে এক পলক চোখ বুলায়। তারপর সামনের দৃষ্টি স্থির করে বলে, এই যে প্রতিদিন নয়া নয়া ড্রেস পরো, মানলাম নয়া বউ, এর লগে একটু নতুন কাপড় পরবা, তাই বললে সব পরে নিবা? এবছরের লইগা 2টা নয় 4টা ড্রেস বের করিও, বাকিগুলো রাইখা দিও। অযথা ঘরে পরার নতুন কাপড় নষ্ট কইরা কি লাভ? তৌসির কথাগুলো নাজারের কানে যায়, তবে আজহার রাগ হয় না ওর। এটা তো নতুন কিছু না। নাজার কঠোর ব্যঙ্গনায় বলে, আমি এক ড্রেস মাসে 2বার পরি না, আর আপনি বছরে 4টে বলেছেন। দুঃখিত, অসম্ভব, তা আমি কোনোদিনও করব না, এসব আমার পক্ষে সম্ভব নয়। আহা, তুমি বুঝতেছো না গো কৈতরি, এই যে নয়া নয়া ড্রেস পরো, এগুলোর দাম একেবারে বাংলাদেশি টাকায় 6-7 হাজার। ফুপা চাচা তো লন্ডন থেকে আমদানি দিয়ে দেয়, এর জন্য কদর বুঝতেছো না, একটু আয় করতে শিখো। নাজহার তৌসিরের কথা ঘাড়তারামি করে উত্তর দেয়, আমি বিলাসিতা ত্যাগ করে আপনার মতো কিপটামি করতে পারবো না। তৌসিরের প্রখর রাগ হয়, মেজাজ হঠাৎ তীব্র ক্রোধে বিস্ফোরণ ঘটে। সামনে আগাতে আগাতে আনমনের স্বরে নাজহারের কথার বিপরীতে বলে, আম্বানির ঘরে খাম্বানি, আমার লাগে গড় করতে হয় যদি, তাইলে আয় করতে শিখো, নাইলে বাপের বাড়ি সোজা দৌড় দাও। নাজহার তৌসিরের কথা নাক মুখ কুচকে চাপার রাগের মোড়ে সুরে বলে, বউ একটা কাপড় ছেলে মানুষ একটার বদলে 10টা কিনে দেয়, আর আপনি ছি। তৌসির নাজহার এই উদারতা দেখে মিটিমিটি হেসে তাচ্ছিল্য সুরে বলে, আমি এলন মাস্কারের ভাই বেলুন মাস্কার না, যে বউ একটা করলে 10টা কিনে দিমু, আমি একটাও দিমু কিনা সন্দেহ আছে। নাজহার তৌসিরের এই কথার উত্তরে বিরক্ত হয়ে বলে,
ছি, কতটা ছোট লোক আপনি! এত কিপটামি করে কি হবে 2 দিনের জীবনে? তৌসির ওর কথায় আলতো হেসে মিঠা সুরে শোধায়, এত বিলাসিতা করে এই জীবনে কি হইব? 2 দিনের তো জীবন, এত বিলাসিতা করে লাভ কি? নাজার আর কথা বাড়ায় না। এতক্ষণে ওরা পুকুরে চলে এসেছে। নাজার চুপচাপ নামতে থাকে পুকুরের সিঁড়ি বেয়ে। তৌসির আওয়াজ দিয়ে বলে, দেখো সাপটাপ থাকতে পারে। এই বলে নিজেও নেমে যায়। নাজার মিসওয়াক করে উঁচু করে নেয়। তৌসির আশেপাশে লাইট দিয়ে দেখে পানিতে মাছ চোখে পড়ে কিনা, কিন্তু না, বড় মাছ চোখে পড়ল না। নাজার অজু শেষ করে উঠে দাঁড়িয়ে বলে, চলুন। তৌসির নাজারের কথায় ওর দিকে সরু চোখে তাকায়, তারপর চোখ নামিয়ে বলে, তুমি 5 মিনিট খাড়াও, আমি একটু ডুব দিয়া লই, ঘাইমে গেছি পুরা। নাজার তো অবাক হয়। এই তিমির ঘেরা নিশীথে তৌসির গোসল করবে? এ কেমন কথা? নাজার অবাক হয়ে দাঁড়িয়ে রয়, তবে বলে না কেন করবেন, প্রয়োজন নেই করার। তৌসির ওর হাতে টর্চটা দিয়ে 2টো সিঁড়ি নেমে ঝাঁপ দেয় পুকুরে। নাজার 2 সিঁড়ির উপরে উঠে পানির দিকে লাইট নিক্ষেপ করে। তৌসির সাঁতরিয়ে ডুব দিয়ে ধীরে ধীরে উপরে আসতে আসতে বলে, যাকগে একটু আরাম লাগবো, সবার স্বপ্ন দেখে ঘাইমে গেছি গা। নাজার কথাটা শুনে কিন্তু কোনো উত্তর করে না। ওর বেহায়া চোখদ্বয় আটকে গেছে তৌসিরের দিকে। ওর পরনে সাদা একটা গেঞ্জি আর কালো লুঙ্গি। পানিতে ভিজার কারণে সাদা গেঞ্জি ভিজে ওর নিখুঁত পৌরাসী শরীরটা স্পষ্ট দেখা যাচ্ছে। শরীর দেখে মনে হচ্ছে এই কিপটা আর যাই করুক, জিম, কুস্তি, লড়াই এসব হয়তো করে। নাজার চোখ আটকে রয় সুপারগুলোর মতো তৌসিরের পানে। ওকে এক নজরে দেখার কৌতূহলে ওর প্রস্ত কাঁধ থেকে নেমে আসা বাহুর শক্তি প্রয়োগের উপস্থিতি বুকের গঠন দেখে মনে হচ্ছে জিম করে অভ্যস্ত। ভিজে গায়ে লেপে থাকা গেঞ্জির নিচে পেশির প্রত্যেকটা রেখা সুশৃঙ্খলভাবে ভেসে উঠেছে। অ্যাপসগুলো স্পষ্ট, মনে হচ্ছে ইট গাঁথা দেওয়ালের মতো একে একে সাজানো হয়েছে, বা কেউ হয়তো সাজিয়ে দিয়েছে। ফর্সা গায়ে পানি মুক্ত মতো হয়ে ঝরে পড়েছে। তৌসির নাজার এই তাকানো লক্ষ্য করে বলে, কি তালো, এমন তাকাও কেন? কিরাস টিরাস খাইলা নাকি? তৌসির কথায় নাজার বাস্তবে আসে। দেখি যতই সুন্দর হোক না কেন, কর্ম ও কথাবার্তা আর আচরণ ইবলিশের মতো। ইবলিশও হয়তো এমন কথাবার্তা বলে না। নাজার নিজের অবাধ্য দৃষ্টি সামলে নিয়ে পানির দিকে চোখ রেখে নাকমুখ কুঁচকে বলে, আপনার মতো মানুষের উপরে সব খাওয়া জায়েজ না। তৌসির নাজারের কথায় মুচকি হেসে গেঞ্জি খুলতে খুলতে বলে, মুখের ভাষা একটু খারাপ হইলেও আমি দেখতে মন্দ না, তাই লাইন একটু একটু মারতে পারো। নাজার সেই আগের মতো সামনে তাকিয়ে বলে, আমার লাইন মারার শখ ওঠেনি। শখ উঠবো কেমনি, করলার মতো তিতা যে মন। আপনার মতো তো আর কালো তো নয়, তিতা হলে আমার তিতাই ভালো। হা হা হা, কালা আর দলার মাঝে পার্থক্য বুঝো বেটি, পরে কালা দলা দেখ মনে সবই এক কইরে হালাইছো। নাজার শক্ত গলা ধারণ করে বলে, আমি বুঝিয়ে বলেছি সব। তৌসির হাত বাড়িয়ে নাজারের হিজাবের উপর রাখা ওড়নাটা এক টানে নিয়ে নেয়। এমন আসমক্ষেপ ঘটনায় নাজার ভারী বিরক্ত হয়, দাঁতে দাঁত চেপে বলে, আপনি আমার ওড়না নিলেন কেন? তৌসির নাজারের ওড়নাটা ভেজা লুঙ্গির উপর প্যাঁচাতে প্যাঁচাতে বলে, এখন কি কাপড় ছাড়া ঘরে যামু? তোমার ওড়না কোমরে পেঁচাইয়া তোমার সম্পদ জিনপরের হাত থেকে লুকাইয়া ঘরে যাইতে হইব না? নাজার তৌসিরকে লুঙ্গি বদলাতে দেখে লাইট অফ করে নিজের রাগ চাপা গলায় বলে, তো আপনি আমার ওড়না কেন পরবেন? দিন বলছি, ওড়না দিন। তৌসির ভেজা লুঙ্গি খুলতে খুলতে পাশ ফিরে নাজারের মুখের দিকে তাকায়। চন্দ্রলোকিত নিশীথে ওর লাবণ্যময় মুখখানা লাবণ্যের উৎসর্ণ অনেক বেশি আকর্ষণ মনে হচ্ছে। তৌসির কপাল কুঁচকে বলে, তো এখন তোমার নিয়ত কি? ওড়না তোমারে দিয়া লুঙ্গি ছাড়া ঘরে যাইতাম? ব্যাস, এমন কথা শুনে নাজার চুপ হয়ে যায়। এই লোকের কথার সাথে ওর কথায় কখনোই পেরে উঠবে না। ছি, কি কথা কয় মাঝে মধ্যে। তৌসির নাজার ওড়না কোমরে শক্ত করে পেঁচিয়ে 2 সিঁড়ি নামতে নামতে বলে, লাইটে জ্বালাও লো। নাজার ওর কথায় লাইটের বাটনে সুইচে দেয়। তৌসির লুঙ্গি আর গেঞ্জি একে চুবন মেরে নেয় পানিতে, তারপর সোজা হয়ে দাঁড়িয়ে কাপড়গুলো চিপতে চিপতে নাজারের দিকে সরু চোখে এক নজর তাকায়। দেখে নাজার অন্যদিকে তাকিয়ে আছে। এটা দেখে মনে মনে বলে, মন চাইতেছে গার্ডান ধইরা ইচ্ছা মতো সুবানি দিই, সৌর মাইয়ারে আমার দিকে তাকায় না, জালিমনি কোথাকার। তৌসির সিঁড়ি বেয়ে সামনে উঠতে উঠতে বলে, চলো, আর এমন তাকানোর দরকার নাই, নাটকবাজ মাইয়া। নাজার ওর কথা গায়ে না লাগিয়ে সামনে আগাতে বলে, আশেপাশে কোনো ফার্মেসি আছে? অনির্বাণ ক্ষণে নাজারের মুখে ফার্মেসির কথা শুনে তৌসির স্বল্প মাত্রায় থমকায়। পা থামিয়ে গ্রিবার হেলিয়ে পেছনে তাকিয়ে সরু চাহনি দিয়ে দেখে নেয় নাজারের মুখ পানে। কিছু একটা আঁচ করে বুড়ো কোচকে জিজ্ঞেস করে, এখন লাগবে? এখানের এসব ভালো না, আমি কালকে টাইনে যামু।
ভালো ব্র্যান্ডের তাই না দিমুনে। নাজার তৌসির কথা ভড়কে যায়। এই পুরুষ কি ভেবে নিল, ধুর, বলাটাই ভুল হয়ে গেছে। কে যে বলেছিল পুরুষ মানুষ এসব বোঝে না। কেন যে সে জিজ্ঞেস করলো। নাজার ঠান্ডা গলায় বলে, আমি ওসবের জন্য বলছি না, আমার জিজেট লাগবে, অ্যালার্জি বেড়ে গেছে নাকের চোখের, তাই বলছি। তো সে এটা শুনে হাঁটা শুরু করে বলে, ওহ ওহ, আমি কই অন্য কিছু, আইসা সকালে আইনা দিমু নেই, আর ওইসব লাগলেও কইও। নাজার ক্ষীণ গলায় বলে, আপনার বলার প্রয়োজন নেই, আমার প্রয়োজন হলে আমি দেখে নিব। কেন, আমারে কেন বলবা না? আমার ইচ্ছে তাই আমি বলবো না, আপনার কোনো সমস্যা? না না, আমার সমস্যা হবো কেন, সেইখানে আসতো একটা সমস্যাকে তিন কবুল কইয়া বুকে ধরছি, সেখানে এইসবের ছোটোখাটো বিষয় আমার কেন সমস্যা থাকতে পারে? আমায় সমস্যা বললেন আপনি? সমস্যাই তো, বিয়ের আগে ভালো ছিলাম, ভাবছিলাম বিয়ে করলে বউ একটু সেবা টেবা করবো, দিনকাল আরেকটু ভালো যাইব, কিন্তু আমার সব ভাবনাই বৃথা হইয়া গেল। তাহলে আরেকটা বিয়ে করে নিন, সেও সেবা করবে, আমি এসব পারবো না। নাজারের কথায় তৌসির অল্পখানি হাসে। তৌসির এই হাসি আওয়াজও প্রথমবারের মতো নাজার লক্ষ্য করে, ভারী আবেশময় এই হাসি। ওর হাসিটি মনে হয় ভোরের এই প্রথম আলো, যা মুহূর্তে চারপাশে সবকিছু আলোকিত করে তোলে। হাসলে ঠোঁটের কোণে মৃদু বাঁকিয়ে যখন গভীর হয়, তখন গালে টোল দুটি মিষ্টির গোপন কথা মনে ভেসে ওঠে। দাঁতগুলো মুক্তোর মালার মতো শুভ্র ও ঝকঝকে বের হয়। তৌসির এই হাসি এতটাই সুন্দর, তার বর্ণনা করার যোগ্যতা হয়তো কারো নেই। তৌসির চারপাশে একবার চোখ বুলায়। চাঁদনি রাতে স্নিগ্ধ আঁচলে উঠোন ডুবে আছে রূপালি আলোতে। তার মধ্যে ওরা দুজন পাশাপাশি হাঁটছে, পদধ্বনি মিলে যাচ্ছে নিশির বিন্দুর মূল কথায়। ক্ষণিকের ঝটকায় বাতাসে কোমল ঝাপটা এসে কানে ফিসফিস করছে। দূর আরণ্যে গহীনে পেঁচার করুণ ডাক কানে বাজছে, সাথে ঝিঝি পোকাও ডাকছে। এদিকে আকাশের বুক থেকে ছড়িয়ে পড়ছে আলো, উঠোনে ছিটকে পড়ছে হাজার জোনাকি, তাদের ক্ষুদ্র জ্যোৎস্নাময়ী ক্ষুদ্র ক্ষুদ্র প্রদীপে সাজানো স্বপ্নের মেলার ন্যায় দেখাচ্ছে। সব মিলিয়ে ভারী সুন্দর আজকে চন্দ্রলোকীয় নিশীথী। সাথে নাজার তাকায় আরও বেশি ভালো লাগছে। তৌসির নাজার কথায় প্রতি উত্তরে বলে, এক সিজে যন্ত্রণায় প্রাণ বাঁচে না, আরেকটা হাইন্না ডবল যন্ত্রণায় মরার শখ নাই। আমি আপনার যন্ত্রণা দিই, এত বড় মিথ্যা কথা বলতে লজ্জা করে না? লজ্জা যদি থাকতো তাইলে করতো, নাই তো তাই করেও না। নাজার আর কিছু বলে না। এতক্ষণ বাড়ির ভিতরে চলে এসেছে ওরা। নাজার চুপচাপ রুমে চলে যায়, তৌসির ওর পিছন পিছন আসে। নাজার এসে নামাজে দাঁড়িয়ে যায়, আর তৌসির একটা নীল আর সাদা চেকের লুঙ্গি পরে নেয়। তৌসির আর নাজিম চাচার নূরজাহান মানে তৌসিরের বিবিজান হঠাৎ করেই শিকদার কুঠিরে ডেকে পাঠিয়েছেন। শিকদার কুঠির হলো গোটা শিকদার পরিবার অন্ধকার সব রহস্যর আড্ডাখানা। এখানে লুকিয়ে আছে তাদের বেইজ্জতি কাজকর্ম, এখানে বসেই নেওয়া হয় সব সিদ্ধান্ত। সকালটা ভারী অস্বস্তিকর। কুটিরে বাতাসে চাপা উত্তেজনা ভেসে বেড়াচ্ছে। মেঝের পুরনো লাল কার্পেট অনেকটা বিবর্ণ হয়ে গেছে, কিন্তু তার উপরে সাজানো আসবাবপত্র গাম্ভীর্য এখনো বজায় আছে। চারদিকে ঘন কাঠের দেওয়াল, জানালা মোটা পর্দা টানা, বাইরের আলো একদম ঢুকতে পারছে না। বিবিজান নূরজাহান বসে আছে তার বিশাল মাইগিন টেবিলের পেছনে, মুখ গম্ভীর্য, ঠোঁটে অল্প তাচ্ছিল্যর ছাপ, আর চোখ দুটো হির কাটার ধারালো মনে হচ্ছে। তার সামনে রাখা লেদারের চেয়ার। তৌসির আর নাজিম চাচার দুজন আস্তে আস্তে এগিয়ে গেছে চেয়ারে বসে। চুপচাপ কিছুক্ষণ কেটে যায় সময়। তারপর তৌসির বলে ওঠে, কি হইছে বিবিজান, এত করা জরফির করলা কেন? বিবিজান ওকে নিজের পাশে দাঁড় করিয়ে থাকা একটা যুবতী মেয়েকে দেখায়, যার নাম রিজা। পরনে পাতলা একটা সাদা শাড়ি, ফলে পুরো শরীরটা দেখা যাচ্ছে। ব্যবসার জন্য এসেছে আর কি। তৌসির এক নজর ওর দিকে তাকায় আর তাকায় না। এদের দিকে তাকানো ভালো লাগে না কেন জানি। চোখ ফিরিয়ে বিবিজানের দিকে তাকিয়ে বলে, নতুন নাকি? বিবিজান মাথা নাড়িয়ে কিছুটা শক্ত গলায় বলেন, হ্যাঁ নতুন। একটা ফুলের টাকাও দেয়নি কেউ, নতুন কলেজ পাশ করে ভার্সিটিতে উঠছে। নাজিম চাচা এটা শুনে বলে, ও আচ্ছা, তাকে এই মাগিরে জোগাড় করলো? বিবিজান কড়া গলায় বলেন, রাইজার ভার্সিটির এইটা। রাইজার একটা ভার্সিটির প্রফেসর, তবে তিনি কেবল ক্লাসরুমের গণ্ডিতেই সীমাবদ্ধ নন। তৌসিরের সাথে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে, আর এই সূত্রে তিনি যুক্ত হয়েছেন তৌসিরের সকল দুর্নীতি চক্রের সাথে। এই চক্রের সদস্যদের মধ্যে রয়েছে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ওরা যারা নিজেদের প্রতিষ্ঠান থেকে কিছু মেয়ে বেছে নেয়, যে মেয়েগুলো সাধারণত খোলামেলা চলাফেরা করে, আধুনিক জীবনযাত্রার প্রতি আকৃষ্ট থাকে, কিংবা বিলাসবহুল জীবনের স্বপ্ন দেখে। রায়রাজে
মতো শিক্ষকরাই সেসব মেয়েদের ওপর নজর রাখে, সুযোগ খুঁজে বের করে তাদেরকে নিজের কাজে ব্যবহার করতে। প্রথমত তারা মেয়েদের কাছে বন্ধুসুলভ পরামর্শদাতা হয়ে ওঠে। কথার ঝলকে আকর্ষণীয় প্রতিশ্রুতির ফাঁদে ধীরে ধীরে মেয়েদেরকে টেনে আনে এই লজ্জিত অন্ধকার জগতে। একবার ফাঁসিয়ে ফেলতে পারলেই আর ফিরে আসার পথ থাকে না। ওরা ওদের ফাঁসিয়ে শেষমেশ তৌসিরদের চক্রের হাতে তুলে দেয়। তারপর তৌসিররা এখান থেকে একটা কন্ট্রাক্ট সাইন করে বিভিন্ন দেশের প্রভাবশালী ক্লায়েন্টদের কাছে পাঠায়, শুধু বিলাসিতা আর প্রতারণার স্বপ্ন দেখিয়ে। বিবিজান রিয়াজের দিকে এক শয়তানি চাহনি নিয়ে তাকিয়ে তারপর তৌসির দিকে তাকিয়ে বলে, তুই চাইলে এক ডোজ নিতে পারিস ওর থাইকা। তৌসির এটা শুনে ঠান্ডা হয়ে যায়। এমন কথা হজম হয় না ওর। ও বিয়েত্তা মানুষ। ওর বিবিজান কোন বিবিকে এই কথা বললেন? পুতুল ঘরে রেখা আসছে, পুতুল রেখে পেতনিকে কেন ছুবে ও? তৌসির ছিটফিটিয়ে বলে, আমার বউয়ের হক আমি কাউরে দিমু না বিবিজান। বিবিজান ডেস্কের উপরে রাখা বলটা ঘোরাতে ঘোরাতে বলেন, চল একটা বাজি ধরি, অনেকদিন হলো তোর লগে বাজি ধরা হয় না। 5 মিনিট ওর লগে একটা রুমে থাকবি, শুধু সামলাইতে পারস নিজেরে, তাইলেই এই যত ইনকাম করে আমাকে দিব সব খালি তোর, রাজি? তৌসির এটা শুনে কিছুটা অবাক হয়, তবে টাকার অ্যামাউন্টও আছে, কারণ এদের এক একজনের ইনকাম আকাশ ছোঁয়া মাফিয়া। গ্যাংস্টারদের থেকে টাকা নেয় বলে কথা। তৌসিরের কথা ঝাঁকিতে মাথা নাড়ায়। আমি রাজি, তবে আমার শরীর ছুঁইতে পারবো না, আমার বউ আছে। আর যত টাকা এর থেকে পামু সব আমার বউয়ের নামে একটা অ্যাকাউন্টে খুললে ওইখানে রাখতে হইব, কারণ আমার এই পুরুষত্ব আমার বউয়ের আমানত। খানিকক্ষণ পর বিবিজান আর নাজিম চাচা বাইরে চলে গেছে। তৌসির বসে আছে চেয়ারে একটা রুমের মধ্যে। ওর সামনে রিজা দাঁড়িয়ে আছে। এই রিজা আবার লুচ্চামিতে ফার্স্ট ক্লাস। একটা খারাপ গান ছেড়ে দিয়েছে স্পিকারে। তারপর ধীরে ধীরে তৌসির সামনে এসে ঝুঁকে গিয়ে তৌসিরের দিকে তাকায়। তৌসির সরু চোখে এক পলক চোখ বলিয়ে রিজার মুখ পানে, তারপর মুচকে এসে ওঠে। আর তৌসিরের হাসিটা তো বরাবরই মারাত্মক সুন্দর। তার ব্যক্তিত্ব খারাপ, সে স্বয়ং একজন নিকৃষ্ট মানুষ, কিন্তু এই মন্দ লোকের সব কিছু বিষণ্ণই হলো তার হাসিটা মন ছয়ে যাওয়ার মতো। কেউ না চাইলেও এই হাসির ন্যায় মুগ্ধ চোখে খানিক মুহূর্ত চেয়ে থাকবেই। ভারী মন কাড়ে এই হাসি। রিজা তব্ধ খেয়ে যায়। এক দৃষ্টিতে তৌসিরের ঠোঁটের কিনারার দিকে তাকিয়ে রয়। জীবনে অনেক পুরুষ দেখেছে, তবে এমন হাসি এই প্রথম দেখল। তৌসিরের রিয়াজের চোখে চোখ রেখে বলে, তৌসির শিকদারের পুরুষত্ব এতটাই সস্তা নয় যে তোর মতো 5 টাকার মাগের উপর ঢলে পড়ব। 5 টাকার উক্তিটা শুনতে রিজার বিরাট রাগ হয়। রিজা তৌসিরের থেকে সরে গিয়ে একে একে শাড়ির পিনগুলো খুলে নিয়ে আশেপাশে ফেলে দিতে দিতে বলে, দেখি আপনি কিভাবে বসে থাকেন। এই বলে ওর নিজের শাড়ির আঁচল নিয়ে ফেলে দেয়। এতে ওর অর্ধেক শরীর উন্মুক্ত হয়ে যায়। ধবধবে সাদা শরীরে জীবন্ত ফুলের মতো ফুটে ওঠে তৌসিরের চোখের সামনে। কিন্তু তৌসির এসবে পাত্তা দেয় না। ওর চোখ যখন রিজার দিকে যায়, কেন জানি নাঝারের বড্ড মনে পড়ে। না, ঠিক ওর কথা মনে পড়ে না, ওর ওই মারাত্মক নজর কাড়া চোখের সামনে ভাসতে থাকে নাঝারের চোখ দুটো। তৌসির রিজার দিকে একটুর জন্য তাকায় না। পুরুষ মানুষের মন মেজাজ এইসবের গ্যারান্টি নেই, সেকেন্ডের মধ্যে পাল্টে খেতে পারে। তৌসির ভেতরটা ধরফর করছে, তবু তৌসির স্থির হয়ে বসে থাকে সামনের ফুলের দিকে তাকিয়ে। রিজা নিজের শাড়ি পুরো খুলে নিয়ে নানানভাবে বাজে ইঙ্গিত তৌসিরের দিকে তাকিয়ে সিরিয়াস করার চেষ্টা করলেও এমন কিছু হয় না, কারণ তৌসির ওর দিকে তাকাই না। 5 মিনিট হয়ে যায়। তৌসির দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে ধমকে সুরে বলে ওঠে, এই মাগি কাপড় পর, তোর টাইম শেষ। রিজে এমন ধমকে লজ্জায় পড়ে যায়। এত মেহরাম ঘেরা সৌন্দর্য রেখেও এই তৌসিরে গলাতে পারল না। রিজা নিজের শাড়ি ঠিক করে নেয়, ঠিক করে নিল, এলোমেলো রয়ে যায়। তৌসির বুক ভরা শ্বাস ছেড়ে নিয়ে উঠে দাঁড়ায়, আশপাশে এক নজর তাকায়, তারপর রিজের দিকে এক কদম এগিয়ে ওকে উদ্দেশ্য করে বলে, তৌসির শিকদারের লুঙ্গির গিট্টু খুললে একমাত্র তার বউয়ের জন্যই খুলবো, তোর মতো ব্যবসায়ীদের জন্য না। রিজা তৌসিরের চোখে চোখ রেখে বলে, আপনি তাকাননি আমার দিকে, যদি তাকাতেন তাহলে আমার প্রতি আসক্ত হতেন। তৌসির রিজার কথায় তাচ্ছিল এক চিলতে হাসি দিয়ে বলে, ঘরে ছাদ রেখে তোর মতো পাদের দিকে তাকানোর টাইম আমার নাই। আপনার বউয়ের চেয়ে দ্বিগুণ মেহনত করতে রাজি আমি। তৌসির এটা শুনে হুমকির সুরে বলে, এই সুপ, আমার বউয়ের নাম মুখেও নিবি না। মাগিরি করেন মাগি, মাগিগিরি করবি কর, তোর মতো 5 টাকার মাগি আমার বউয়ের নাম মুখে নেওয়ার যোগ্যতা নাই। ব্যাস, রিজা থেমে যায়, মাথা নিচু করে নেয়। তৌসির আবার বলে ওঠে, আর জীবনে যদি আমার সামনে কাপড় খুলিস তাহলে তোর কাপড় সহ তোরে আগুন জ্বালাই দিমু। এই বলে তৌসির লুঙ্গির কোনা কোমরে ঠেসে নিতে নিতে রাগে মেজাজ নিয়ে বেরিয়ে যায় চেম্বার থেকে। বের হতেই বিবিজান বলে, কি হইল? বিবিজানের দিকে তৌসির তাকিয়ে বলে, আমার অ্যাকাউন্টে টাকা দিও সময় মতো, ভিতরে কিছু হয়নি। এ বলে তৌসির নিচে যাওয়ার জন্য পা বাড়ায়।
বিবিজান হতাশ হন বড্ড। উনি চান তৌসির এসবে সরাসরি জড়াতে, কিন্তু তৌসির এসবে নেই। নাজিম চাচা তৌসিরের সাথে পা ফেলতে ফেলতে জিজ্ঞেস করেন ওকে, কী রে, এত ভয়াবহ আগুন দেখেও তুই কিছু করলি না? ওনার কথায় তৌসির রুক্ষ চোখে এক পলক ওনার দিকে তাকায়, তারপর বলে, তোমাদের মতো এত উত্তেজনা নাই যে আমার, যে এই মাগি দেখমু ওর লগি বিছানায় চইলা যামু। নাজিম চাচা ওর কথায় প্রত্যুত্তরে বলেন, এমন সুন্দরী সিজ দেখলে মানুষ রাস্তাঘাটে কন্ট্রোললেস হয়ে যায়, আর তুই সামনে থেকেও কিছু করলি না, এ সম্ভব? তৌসির চাচার কথা খানিকটা তাচ্ছিল্য সহিত বলে, রাস্তাঘাটে এহেন কন্ট্রোললেস হয় এইসবে জানোয়াররা করে, যাদের জন্মই রাস্তাঘাটে। নাজিম চাচা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, আগে কইতি বৌরে দিয়া কুমারতা ধ্বংস কইরার পরে যা ইচ্ছা করবি তাই এখন করস না কেন? তৌসির তিক্ত সুরে গরম মাথায় উত্তর দেয়, বোর লাগে এখনো হয়নি কিছু। নাজিম চাচা এটা শুনে টাসকি খেয়ে বলেন, কি বললি তোরা? তৌসির ঠান্ডা গলায় বলে, ও অনেক ছোট, আর সময় দেওয়া উচিত। আর এসবের কথা আর কেউ যেন না জানে। এখন সব কথা বাদ, কামের কথা কও। নাজিম চাচা ঠান্ডা হয়ে যান। তৌসিরের মন মেজাজ ঠিক বুঝে উঠতে পারছেন না। সন্ধ্যা নেমেছে। আবছা আলো ছায়ায় ঢাকা বাগানের কোনায় আজ একটা গুপ্ত মন্ত্রণা কক্ষ। বাতাস ভারী হয়ে আছে লোবার ষড়যন্ত্রের নিঃশ্বাসে। সবুজ ঘাস আর পাতার আড়ালে যে বৈঠকটি বসেছে তা মূলত কেন্দ্রে রয়েছে তৌসিরের রাজনৈতিক ক্ষমতার ভেতরের খবর পাচার করার মূল কাণ্ড। ওর চারপাশে বসে আছে নাজিম চাচা, মিনাজ মামা, সবাই। তাদের সবার চোখ স্থির হয়ে আছে তৌসিরের হাতে সাদা কাগজের খামের ওপর। এটি কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং একা সোনার ডিম পাড়া হাঁস। এই খামটি তাদের বিনা শ্রমে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন। তৌসির মন্ত্রের গতিতে আত্মতৃপ্তি হাসি হেসে খামটি খোলে। ভেতর থেকে বের হয়ে আসে ভাঁজ করা একখানা কাগজ, সরকারি সিলমোহরযুক্ত স্পর্শকাতর ডেভেলপমেন্ট ম্যাপ। এই মানচিত্র হলো আসলে রাষ্ট্রের গোপন সিদ্ধান্ত, কোন পথে বইবে উন্নয়নের স্রোত, কোন এলাকাগুলোতে রাতারাতি হয়ে উঠবে মূল্যবান। এই তথ্য একমাত্র সরকারের কার্যক্রম ভেতরে কিছু অংশ লোকেরাই জানে, এবং তৌসির বহু চালাকি ও আঁকাবাঁকা পথে এর নকল কপি বের করে এনেছে। তাদের সামনে টেবিলে অন্য পাশে বসে আছে এলাকার বড় রিয়েল এজেন্টের বিল্ডারম্যানের দল। এদের চোখে ক্ষুধার্ত শিকারীদের দৃষ্টি। ম্যাপের প্রতিটা চিহ্ন, এলাকা প্রতিটা রেখা তাদের কাছে লক্ষ লক্ষ টাকার হাতছানি। চক্রের মূল কৌশলটি পরিষ্কার, তৌসিরের ম্যাপের গোপন তথ্য বিল্ডারদের দেবে। বিল্ডারদের তখন অতি দ্রুত সেই চিহ্ন এলাকার সাধারণ ও সরল মানুষের কাছ থেকে অল্প দামে জমি কিনে নেবে। তাদের বলা হবে এই জমি হয়তো ভবিষ্যতে ঝামেলা পড়বে বা সরকার অধিকার গ্রহণে চলে যাবে, তাই কম দামে বিক্রি করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আর সাধারণ মানুষও জালে জড়িয়ে কম দামে বিক্রি করে দেবে। এরপর যখন সরকার আনুষ্ঠানিকভাবে সেই এলাকায় কাজ শুরু করতে আসবে, বিল্ডারদের সেই জমির কয়েক গুণে চড়া দামে সরকারের কাছে বিক্রি করবে। এই বিক্রি স্বরূপ অর্থের 40% সরাসরি চলে আসবে তৌসিরের পকেটে। এভাবে বিনা পরিশ্রম ও বিনা বিনিয়োগে তৌসির কাছে টাকা হাতিয়ে নেবে। তবে তৌসির সতর্ক যে একজন ব্যক্তি কখনোই পুরো ম্যাপের খবর দেয় না, বিভিন্ন জনে বিভিন্ন তথ্য দিয়ে নিজেকে নিয়ন্ত্রণের বজায় রাখে। রাজনৈতিক আশার এই সুযোগ তার ব্যবহার করে একটা সুন্দর সুযোগ হিসেবে ভেতর থেকে শান্তির মতো ভেতরকে ক্ষয় করে যাওয়ার একটা নির্যাতন খেলায় মেতে ওঠে। তৌসির ম্যাপের দিকে তাকিয়ে ওদের দুজনকে বলে, পাশে যে বস্তি আছে ওইটা ইমিডিয়েটলি কিনো, ওটা আগামীতে কাজ করা হবে। এই বিল্ডারদের ভিতরে একজন বলে ওঠে, আচ্ছা তা কত টাকা খরচ আইব? তৌসিক দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, ওই জমি 10 কোটির উপরে বেচা যাইব। এখন 2 অথবা 1-এ কিনতে পারবা। একজন বিল্ডার বলে ওঠে, যদি পরে সরকার এনে কাজ করে না? তৌসিরের মেজাজ তুঙ্গে উঠে যায়। ওর কাজের উপর সন্দেহ, না, এমন বিচার মানা যায় না, এটা ভারী অন্যায় একখানা কর্ম। তৌসির ধমকের সুরে বলে ওঠে, এই খানকির পোলা, তোরা কি আমারে কাঁচা খেলোয়াড় মনে করস যে সন্দেহ নিয়ে কথা কস? তোকে যদি লাগে তাই চুপচাপ ডিল কর, নয়তো ভাগেন তা। বিল্ডাররা আর কিছু না বলে মাথা নাড়িয়ে উত্তর দেয়, ঠিক আছে, তাহলে এমনই হবে, আপনি যা বলবেন আমরা কিনে নেব। এ বলে উঠে যায়। তৌসির ওদের কথাটা সুন্দর ভাষায় বলে, মনে রাখবেন, এই রাজনীতিতে যদি টিক্কা থাকতে হয় তবে ভেতর থেকে শান্তির মতো ভেতরকে ক্ষয় করে যেতে হয়। এটাই আমাদের বিনিয়োগ, এটাই আমাদের ক্ষমতা। সবাই যেন মনে করে আমরা দেশের সেবক, কিন্তু আমরা জানি এই দেশের আড়ালে আর এই সেবার আড়ালে কেবল নিজেদের ভাগ্যর সেবাই করে চলছি। ওরা যেতেই রুদ্র তৌসিরের পাশে এসে বসতে বসতে বলে, আচ্ছা তৌসির ভাই, একখানা কথা কই। তৌসির রুদ্রের কথায় তীক্ষ্ণ চোখে ওর দিকে তাকিয়ে বলে, ক। রুদ্র বিরাট সংকট কাটিয়ে বলে,
এমনভাবে দেশের খয়রাত করার নাকি ঠিক? এমনিতে অর্থনৈতিক অবস্থা ঝাক্কাস, এক্কেবারে মরমরা অবস্থা। এমন দুর্নীতি করা উচিত না। আমরা একটু বেশি করে ফেলতেছি। তো সে রুদ্রের কথা মুচকি হাসে। রুদ্রের কাঁধে হাত রেখে আর চোখে রুদ্রের দিকে কিছুটা সময় তাকিয়ে থাকে, তারপর বলে, শোন, একটা খাঁটি কথা কই তোরে। কও। রাজনীতিতে সরকারি দল হোক, বিরোধী দল হোক, প্রেসিডেন্ট হোক বা প্রসিকিউটর, সাংবাদিক হোক বা পুরো নিউজ চ্যানেল, সবাই দুর্নীতিবাজ। মিনাজ মামা মদের গ্লাসে বরফ ঢালতে ঢালতে বলেন, এই দেশের ঝাড়ুদার থাইকা মন্ত্রী অব্দি সবাই ঘুষ খায়, তো আমরা খাইলে কি? রুদ্রের মুখ প্যাঁচার মতো করে বসে থাকে এমন মস্ত বড় বড় ডায়লগ শুনে নাজিম চাচা সিগারেটে টান দিতে দিতে বলে, রাজনীতিতে কোনো ছাড় নেই, যে যার মতো মারতে পারে মাইরে নাও। পতন কেমনে হয় কওয়া যায় না। তো সে রুদ্রের মুখে তাকিয়ে ওর থুতনি ধরে বলে, এই দেশের কথা চিন্তা করে শুকাইয়ে যাস না। তৌসির কথায় রুদ্র বুড়ো কুচকে ওর চোখের দিকে তাকায়। তৌসির হেসে বলে ওঠে, এই দেশের সরকার হয় যদি চোর, তাইলে বেশ অর্ধেক জনগণই ডাকাত হইব। এই দেশ এমন চলছিল আর চলবে। রুদ্র মরেন গলায় বলে, সত্যি ভাই, সবাই একতালের বিড়াল? নুমান শাহ তিক্ত সুরে বলে ওঠে, এদেশে সরকার অপেক্ষা অপোজিশন বলে কিছু নেই, আছে শুধু দুর্নীতির ভিন্ন ভিন্ন ব্র্যান্ড। তো সে খেয়াল করে এখনো সবাই সবার জায়গায় বসে আছে, কিন্তু তাদের ভিতরে কেরামত নেই। এটা দেখে তৌসির নুহান শাহকে জিজ্ঞেস করে, কি রে নুহমান, কেরামত কই? নুমান এটা শুনে হেসে বলে, ও ঘুমায় ভাই, গতকাল খেলা দেখে ঘুমের ওষুধ খাইয়া ঘুমাইতাছে। খেলার কথা শুনে তৌসির দাঁত কেলিয়ে হেসে ওঠে, বলে, কি ব্যাঙ্গের খেলা খেললো, একবারে 36 রানের টার্গেট মিস করলো সাউয়ারা, সি সি সি, কি লজ্জা। মিনাজ মামা হতাশার সুরে বলেন, খেলা দেখে শপথ করছি, আর জীবনেও দেখবো না। নাজিম চাচা মিনাজ মামার কথায় কটাক্ষ করে বলেন, এমন বিলাইয়েরও তবা তো প্রতিবারই খরচ। তৌসিরের মাঝে বলে ওঠে, দোষ আসলে খেলোয়াড়দের না, দোষ ওই হালাজে কৃষি প্রধান দেশরে ক্রিকেট প্রধান বানাইছে। রুদ্র অক্ষরে হতাশার সুরে বলে ওঠে, মরণের পরও একটা কাপ আনতে পারবে না কেউ। তৌসির রুদ্রের কথায় তিক্ত সুরে বলে, ইদানিং বাংলাদেশে খেলা দেখে মাঝে মধ্যে মন চায় খেলোয়াড় সহ স্টেডিয়ামে বোমা মাইরা উড়াইয়া দেই। ওর কথায় উপস্থিত সবাই তাচ্ছিল্য সুরে হেসে ওঠে, যদিও হাসে কিন্তু মনে ব্যথা ঠিকই রয়ে গেল। ওরা জানে হারবে, কিন্তু আশা নিয়ে দেখতে বসে, কিন্তু প্রতিবারই এমন হয়। তৌসির এবার সোফায় হেলান দিয়ে বুক টেনে দীর্ঘশ্বাস ছেড়ে কিছু সময় শান্ত চোখে আসমানের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, চাচা, একটা গান বাজাও তো, বহুদিন হইল ডান্স দেই না। নাজিম চাচা এটা শুনে ল্যাভিং সিং হাসি দিয়ে চেয়ারের পাশে রাখা স্পিকারের বোতামে চাপ দেয়। বোতামে চাপা বাজতে একটা সুপরিচিত সুর বেজে ওঠে, গানের বিট। টোন শুনতেই সবার কান নিংড়ে ওঠে। তৌসির আর রুদ্র চোখের লাইটিং ঝাপটা লাগে। ওরা দুজন একে অপরের দিকে তাকায়, এক ঝলক হাসি ছুঁড়ে মারে সোফা থেকে তাড়াতাড়ি উঠে দাঁড়ায়। দাঁড়িয়ে এক ছন্দে ঠোঁটে চাপে আর হাতটা করে অলিম্পিক মেরিটভানের উদ্দেশ্যে একটা দুর্গা ড্যান্স দেওয়া। মিনাজ মামা লুঙ্গির কোনা অদ্ভুতভাবে হেলিয়ে দিয়ে ধরে। শুরু হয় আসল মজা। নাজিম চাচা, মিনাজ মামা, তৌসির, নুমান শাহ আর রুদ্র সবাই মনে হয় মুহূর্তে একা কটাক্ষ। লুঙ্গির কোনা হাতে নিয়ে শুরু হয় তাদের উড়াদুরা ডান্স। স্পিকার এখনো গম গম করছে একটা স্পেশাল গানে। এমন সময় তৌসির সোফা থেকে ঝাঁপ দিয়ে হাতে নেয় একখানা কাচে কালো চশমা, যার ফ্রেম ভাঙা, লেন্সের টুকটাক আঁশ, কিন্তু ভাঙা থাকা সত্ত্বেও তৌসির চশমাটা হাতে নিয়ে চোখে স্টাইল করে এঁটে নেয়। চশমা পরতে পরতে সবাইকে একবার দেখে নেয়। পেছনে গেলেও তৌসিরের চশমাটা সোজা করে নেয়। চশমাটার একটা চোখ ভাঙা, এর জন্য এক চোখ ঢেকে রেখে ডান্সে কৌতুক শুরু করে, বলে ওঠে, হাফ শেড স্টাইল, সেকেন্ড হ্যান্ড। স্পিকারের তালে তালে সবাই গলা মেলায়। ভোট চাই, ভোটারের দোয়া চাই, সকলের শেখ হাসিনার সালাম দিন, নৌকা মার্কায় ভোট দিন। তারপর সেই উদ্দামের আহ্বান, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, ওয়ান্স অ্যাগেন শেখ হাসিনা, জয় বাংলা। নাচের মাঝেই ঘেমে নিয়ে একাকার হয়ে ওঠে তৌসির। তারপর বলে ওঠে, শেখের মাইয়া আর কিছু করুক আর না করুক, একটা ঝাক্কান গান দিয়ে গেছে রে, একেবারে মনের মতো। কিছুটা থেমে গিয়ে আবার বলে, আগামী 50 বছরে এমন দুর্লভ গান আর কেউ দিতে পারবে না, কোনো দলের পক্ষেও সম্ভব না। এই বলে সে আবারও নাচের তালে কোমল দোলাতে শুরু করে। গানের সুরে বাঁধন আরও শক্ত হয়। জয় বাংলা জিতবে আমার নৌকা, জয় বাংলা জিতবে আমার নৌকা। রুদ্র নাচতে নাচতে ঢেকুর তুলে চোখে টিপ দিয়ে বলে, দল যার যার, গান কিন্তু সবার, হোক বিরোধী দলের, গানে নাচবো কিন্তু আমরা সবাই। এই বলে সে একটা কালো চশমা চোখে লাগিয়ে নেয়। সেটা আসলে
চায়ের দোকান থেকে চুরি করা সানগ্লাস স্পিকারে বেজে ওঠে, জয় বাংলা, শেখ হাসিনার সালাম নিন। নাচে যখন জমে ক্ষীর তখন নাজিম চাচার নজর যায় তৌসিরের দিকে, উড়ে ধরে নাচে। চোটে ওর লুঙ্গি প্রায় হাঁটুর উপরে উঠে গেছে। নাজিম চাচা সেটা নিচে নামানোর জন্য সেটা এক টানে হাতে বাড়িয়ে দেয়। তৌসির এমনি তার দিকে তাকাচ্ছিল, এমন অবস্থা দেখে সরে গিয়ে চিৎকার করে বলে ওঠে, এই শুয়ারের বাচ্চা, টান মারিস না, নিচে কিছু পড়ি নাই। আর তার ফাঁকি আবার উচ্চস্বরে গানের শেষ অংশ ভেসে আসে, জয় বাংলা, নৌকা মার্কায় ভোট দিন। আজকের পর্বটা এই পর্যন্তই ছিল। আর আমার একটু ঠান্ডা লাগছে, এর জন্য রিডটা তেমন একটা ভালো হয় নাই। আর আরেকটা কথা, মানে লেখিকা কী লিখছে ভাই, আমার হচ্ছে নিজের মাথায় ঢোকে না। মানে কোনখান দিয়ে কোন লাইন আসছে ঠিকভাবে হচ্ছে, আমার মনে হয় কি উনি ঠিকভাবে লাইনগুলো সাজাতে পারে নাই, কারণ এক একটা লাইনের সাথে এক একটা লাইনের হচ্ছে তেমন একটা মিল পাওয়া যায় নাই।